যে একজনের পর একজন নানা রকমের দুর্নীতির সাথে অনিয়মের সাথে তাদের নাম চলে আসছে। পাঠ্য বই ছাপার কাজে একজন নেতার নাম এসেছে এবং কেলেঙ্কারির পরিমাণ হচ্ছে 400 কোটি টাকা। শেখ হাসিনা বলেছিলেন আমার কাজের লোকের 400 কোটি টাকার মালিক 15 বছরে, আর 9 মাসে একজন ছাত্রনেতার নামে অভিযোগ উঠছে যে তিনি 400 কোটি টাকা তিনি নয়ছয় করে ফেলেছেন। তাহলে আমি পুরো সরকারে যারা আছে তাদের সবাইকে কিন্তু আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। আমাদের এখানে কতগুলো পজিটিভ অ্যাপ্রোচও আছে। গতকালকে দেখলাম প্রধান উপদেষ্টা চট্টগ্রাম গেছেন, তিনি একটা নদীর ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমাদের যে নষ্ট কালচার, বিরাট করে নাম লেখা, সেই জায়গাটা তিনি করেননি। কিন্তু এই যে একটা ভালো কাজ অন্য 20টা খারাপ কাজের মধ্যে সেটি চাপা পড়ে যাচ্ছে। এই ভালো কাজটার পরে আপনি যখন এসে বলবেন যে আমাদের লাইফ লাইন চট্টগ্রাম পোর্ট এটিকে আমরা বাইরের কাছে কেউকে দিয়ে দিব, তখন আপনার ওই ভালো কাজটা ঢাকা পড়ে যাচ্ছে। আমাদের এখানে ইকোনমিতে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে। আমরা এতদিন ধরে যে কথাগুলো বলেছি, শেয়ার মার্কেট আপনি খোঁজ নিয়ে দেখেন, শেয়ার মার্কেট কন্ট্রোল করা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা বসছেন, তারপরে কন্ট্রোল করা যাচ্ছে না কেন? আমরা শুনছি এখানে নতুন ভূত ঢুকেছে, এখানে নতুন কি বলে ওই ছোট একটা দরবেশের নাকি জন্ম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তো আমাদের গণ অভ্যুত্থানের প্রত্যাশা কি এগুলো ছিল? প্রত্যাশা ছিল না। কিন্তু আমরা এখনো মনে করি, ভাই একমত হবেন যে এখনো সময়টা পেরিয়ে যায়নি। সরকার যদি আন্তরিকভাবে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে, আমি মনে করি আমাদের প্রথম যে কাজটা ভুল করেছি আমরা, সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে যথাসময়ে আমরা তাদেরকে ক্লাসে পাঠাইনি। যেদিন 150-200 শিক্ষার্থী গত বছর সচিবালয়ের 14 তলায় উঠে পরীক্ষা বাতিল করিয়ে নিল, যে পরীক্ষা দেওয়ার জন্য কয়েক লক্ষ শিক্ষার্থী রাজি ছিল, সেই কাজটি যখন করা হলো এবং আপনি এখন দেখছেন 50, 60, 70 জন মানুষ একটা কাজ করলাম, গিয়ে কেউকে ঘেরাও করলাম এবং এটিকেই বলা হচ্ছে ছাত্র জনতা। আজকে 9 মাস পরে ময়মনসিংহে আজকে বিকালবেলায় রওশন এরশাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি যদি অপরাধী হয়ে থাকেন, আপনি অবশ্যই তাকে আইনের মুখোমুখি দাঁড় করবেন। এই যে প্রতিনিয়ত এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কি ইন্টারন্যাশনাল মিডিয়াতে যাচ্ছে না? এই ঘটনাগুলো একটা দেশের আইন শৃঙ্খলা নিয়ে ভালো বার্তা দেয়? কখনোই না। আপনি অপরাধীকে আইনের মুখোমুখি দাঁড় করাবেন, সেটি আওয়ামী লীগের অপরাধী হোক, সেটি 14 দলের অপরাধী হোক, সেটি এখন যারা ক্ষমতায় আছেন তাদের অপরাধী হোক। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আগের সরকারের সময় যে পলিসিটা ছিল অপরাধ দমনের ক্ষেত্রে, রাষ্ট্র ঠিক করে দিত চুজ অ্যান্ড পিক, একে এই অপরাধীকে আমার পছন্দের অপরাধী, তাকে কোনো বিচার করা যাবে না, আর এই অপরাধীকে আমি অপছন্দ করি সেই কারণে তাকে বিচারের মুখোমুখি করব। ময়মনসিংহের যেটা বললাম, সেখানে একটা রেস্টুরেন্টকে ওই বাড়ির মালিক ভাড়া দিয়েছে, ছাত্র জনতার নামে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা গিয়ে হামলা করেছে এবং গ্রেপ্তার করা হয়েছে কাকে জানেন? ডিসি অফিসে ডেকে নেওয়া হয়েছে কাকে জানেন? ওই রেস্টুরেন্ট যিনি লিজ নিয়েছেন তাকে ডেকে নিয়ে এসে তার সাথে কথা বলা হচ্ছে অথবা চাপ দেওয়া হচ্ছে। কিন্তু ধরা কথা কাদের? আপনি ধরে নিয়ে আসবেন কাদের? যাদেরকে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা আক্রমণটা করেছে। তো এই যে ঘটনাগুলো, এই আমি যে ক্রিটিকটা করছি, এই ক্রিটিকটা কিন্তু একজন পতিত স্বৈরাচারের সহযোগীর পক্ষে যাচ্ছে বিষয়টি তা না। আপনাকে একটা দেশ যদি পরিচালনা করতে হয়, আপনাকে কতগুলো জায়গায় আইনের শাসন আপনাকে নিয়ে আসতে হবে। আপনি 9 মাস 10 মাসের মধ্যেও শৃঙ্খলা যদি ফিরিয়ে না আনতে পারেন, আপনি যত ইনভেস্টরদেরকে ডেকে এখানে সামিট করেন না কেন, আপনার শিল্প কল কারখানা কোনো জায়গায় আমাদের এই যে বিধ্বস্ত অবস্থা, এখান থেকে আপনি স্বাভাবিক জায়গায় ফিরাতে পারবেন না। যে আমরা ক্রমশই দেখতে পাচ্ছি সরকার রাজনীতি ফর দ্য পিপলের জায়গায় ফার দ্য পিপল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে, রিক্সাওয়ালার কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে, শহরের মধ্যবিত্তের কাছ থেকে, শহরের গরিব মানুষের কাছ থেকে আপনি রাজনীতিটা ওই যে বহুজাতিক কোম্পানি, ওই যে আমেরিকা, ওই যে ভারত, এই ধরনের এবং বড় লোক, তাদের পারপাসটা সার্ভ করার জন্য আপনি রাজনীতিকে সেই দিকে ডাইভার্ট করছেন।